বাংলাদেশের রাজনীতি একটা তুঙ্গ মুহূর্তে পার হচ্ছে। আমার এই কথা থেকে কিছু বুঝবেন না আপনারা, বুঝলেন না হয়তো, আমি শিওর। আরেকটু আগে গতকালকে সন্ধ্যেবেলায় প্রথম আলো একটা এডিটোরিয়াল ছাপছে। এডিটোরিয়াল মানে আপনারা অনেকেই খেয়াল করেন না, দেখছেন এটা প্রথম আলো আর 5টা রিপোর্টের মতন একটা রিপোর্ট, কিন্তু এটা যে এডিটোরিয়াল তা পাঠকরা বেশিরভাগ কটকই খেয়াল করে না বলে আমার ধারণা। এডিটোরিয়াল মানে কি? এডিটোরিয়াল মানে হলো যেটা পত্রিকার নিজস্ব বক্তব্য, নিজস্ব, এটা রিপোর্ট না, অন্য কারো বক্তব্য না, রিপোর্টিং না, নিউজ না, ভিউজ না, এটা একেবারে খোদ সম্পাদক মণ্ডলী, মানে পত্রিকার সম্পাদক যে মতিউর রহমান উনি সহ এডিটোরিয়াল বিভাগের যতগুলো স্টাফ আছে তাদের সবার একটা মিলিত বক্তব্য, একটা পত্রিকার স্ট্যান্ড, এটা একটা, সেটা যাকে বলা হয় এডিটোরিয়াল। সো এটা নিজের দায়িত্ব নিয়ে কথা বলা, এটা এমন না অমুকের কথা। পত্রিকা মানেই হলো কারো না কারো কথা সে প্রকাশ করে, প্রচার করে। এডিটোরিয়াল মানে হলো নিজের কথা, এই প্রসঙ্গে নিজের বক্তব্য কি। সো এইটা ছিল এডিটোরিয়াল, ঠিক আছে। এডিটোরিয়াল নয় আপনারা বুঝলেন, কিন্তু এটা নিয়ে আমি এত কসলাইতেছি কেন, এত জোর দিচ্ছি কেন? কারণ এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। কি আজীব কথা, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম আলো এডিটোরিয়ালে দায়িত্ব নিয়ে বলা যে এটা আমার বক্তব্য, সাংঘাতিক কিছু। হ্যাঁ, আসলেই সাংঘাতিক কিছু। ভিতরে কাহিনী টাইনি শুনলে আপনাদের মনে হয় এই তো অবিশ্বাস্য, যেন বা তারে হাদির মুখপাত্র হয়ে গেছে তারা, অদ্ভুত ব্যাপার। কিন্তু এরকম কেন হলো, এইটা নিয়ে এখন আপনাদেরকে আমি ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা অনেক লম্বা, আমি ছোট করতে চেষ্টা করেও যতটুক করছি এটা বোধহয় 40 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যাবে। তাই খুব সম্ভবত, এখন আমি শিওর না, এটা 2 পর্বে করতে হবে বোধ হয়। আমার এডিটররা ঠিক করবে ওইটা। আমি এখন চেষ্টা করব এটা যতদূর সম্ভব আগে রেকর্ডিংটা শেষ করতে। 2 পর্ব দেখলে পরে আপনারা অবাক হবেন না, দুটো একই ইস্যুতে। ইস্যুটা শুরু মানে টপ অফ দ্য আইসবার্গের মাথাটা হিসাবে আমি প্রথম আলোর এডিটোরিয়াল নিয়ে কথা বললাম। এরপরে অগ্নিহোত্রী প্রসঙ্গ আসবে, এরপরে তারেক জিয়ার সাথে ইউনূস সাহেবের বৈঠকের যে কথা বলেছি আমি, সেগুলোর প্রসঙ্গ আসবে। এক কথায় বাংলাদেশের এখনকার নাট্যমঞ্চের সাথে মূল ঘটনা যেটা, সে সবগুলো আসবে এর সাথে রিলেটেডলি। এই জন্যই শুরুতে বলেছি বাংলাদেশের রাজনৈতিক পোলারাইজেশন একটা তুঙ্গ মুহূর্তে আছে। এটা সিম্পলি ওই এনসিপির সাথে জামাতে ইসলাম অ্যালায়েন্স করলো কি করলো না অতটুকু না, এটা হচ্ছে বড় কিছু একটা। আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে না যাবে, ইন্ডিয়ার সাথে সম্পর্কে, এর সব কিছু এর সাথে জড়িত। একটু ভিতরে ঢুকি এখন। এর পাশাপাশি আবার প্রথম আলো এটা লিখেছে, এখন কোনটা আগে হচ্ছে সমস্যা, কি আগে পরে। তাহলে একটা হলো সন্ধ্যেবেলায় প্রথম আলোর এই এডিটোরিয়ালটা ছাপা হওয়া। ইউজুয়ালি এডিটোরিয়াল ছাপা হয় সকালবেলা, মানে পাঠক দেখে প্রিন্টেড পত্রিকায় সকালবেলা, আর রাত 12টায় যখন আজকাল ওয়েব পেজের দিন, পত্রিকা ওয়েব পেজে বার হয়, তো ওয়েব পেজে রাত 12টার পরে দেখতে পায়। কিন্তু সন্ধ্যেবেলা এডিটোরিয়াল ছাপাইছে, এটা অদ্ভুত কাণ্ড, এক্সেপশনাল, ঠিক আছে। সেটি বা কেন তা এখন আমরা বোঝার চেষ্টা করব। এদিকে গতকালকে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল, আমাদের দেখতে কাউকে ভালো লাগে না তাকে নিশ্চয়ই, কিন্তু সেই জয়সওয়ালের একটা ব্রিফিং গতকালকে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এটা হলো এই বছরের মানে 2025 সালের শেষ ব্রিফিং বলে উনি দাবি করেছেন, কারণ এটাই লাস্ট সপ্তাহ, এই বছর শেষ হয়ে যাওয়ার আগে। সেখানে ভালো করে শুনেন মনোযোগ দিয়ে, সেখানে কল্লোল ভট্টাচার্য বলে একটা লোক আছে। কল্লোল ভট্টাচার্য অ্যাকচুয়ালি দ্য হিন্দু, ভারতের দক্ষিণ দিকের পত্রিকা, তামিলনাড়ু থেকে প্রকাশিত হয়েছিল অরিজিনালি সেই ব্রিটিশ আমলে। বেশিরভাগ ইংলিশ পত্রিকার বয়স 125-এর উপরে, 136-34 হবে, এত বছর আগেকার পত্রিকাগুলি। সো দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক সে, একসময় বোধহয় ইন্ডিয়ানদের হয়ে ওই পত্রিকার হয়ে
চীন থেকে রিপোর্ট করতো। কল্লোল ভট্টাচার্য মানে বুঝতে পারছেন বাঙালি, কলকাতার বাঙালি। কল্লোল ভট্টাচার্য এই জয়সওয়ালের সাংবাদিক সম্মেলন ছিলেন, প্রেস ব্রিফিং এ ছিলেন। সেখানে থেকে উনি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের ভিতরে সরাসরি বলে বসছেন, যেখানে প্রথম আলোর এই এডিটোরিয়ালটাকে রেফার করছে, এই যেটার কথা বলে আমি শুরু করলাম, সেটা সম্পর্কে সে মন্তব্য করেছে, স্যার ইন হার্ড হিটিং এডিটোরিয়াল প্রথম আলো ইন ঢাকা। প্রথম আলোকে পরিচয় করা দিচ্ছি এভাবে, এই হার্ড হিটিং এডিটোরিয়াল, খুব হার্ড হিট মানে খুব কড়া ভাষায় লেখা একটা এডিটোরিয়াল প্রথম আলো চাপছে, এই রেফারেন্স দিয়ে সেটা প্রশ্ন করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সাক্ষাৎকারটা বা সাক্ষাৎকার না, এই ব্রিফিংটা, জয়সওয়ালের ব্রিফিংটা যখন হয়েছে ততক্ষণে প্রথম আলোর খবরটা ছাপা হয়ে গেছে। এখন আমি শিওর না ঠিক এক্স্যাক্টলি কালকে জয়সওয়ালের ব্রিফিংটা ঠিক কখন হয়েছে। ওকে, জয়সওয়ালের ব্রিফিংটা আবার ভিডিও আকারে ছাপা হয়েছে, অ্যাভেলেবেল। একই সঙ্গে এটা ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুরোটা ট্রান্সক্রিপ্ট আবার ছাপা হয়েছে, মানে টেক্সট। আমার কাছে দুটোই আছে, আমি দুটোই পড়ছি, দেখছি। তো দুটো ইয়ের মধ্যে সেটাও সেই 28 পেজের এই ব্রিফিং, তাহলে বুঝতে পারছেন এটা কত বিশাল একটা কারবার। কিন্তু ওখানে যদিও কিছু কম অন্যান্য বিষয় দিয়ে আছে, ইন্ডিয়ানদের অন্য ইন্টারেস্ট, যেমন আমেরিকায় গিয়ে তাদের লোকজনের কি হয়েছে না হয়েছে এসব প্রসঙ্গ আছে, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড অংশগুলোকে যদি আমি আলাদা করি, সেভাবে আলাদা একটা ভার্সন আমি দেখেছি আলাদা করে নিয়ে, সেখানে এই কল্লোল ভট্টাচার্যের প্রসঙ্গটা ডেফিনেটলি আছে। সো এটা থেকে পরিষ্কার যে কালকের ব্রিফিংটার সম্পর্কে, ব্রিফিং এর আগেই প্রথম আলোর এডিটোরিয়ালটা ছাপা হয়েছে, সেই জন্যই ওই এডিটোরিয়ালটা পড়ার পরে কল্লোল ভট্টাচার্য প্রশ্নটা করেছে জয়সওয়ালকে। শুধু তাই না, আজকে প্রথম আলো আবার জয়সওয়ালের এই ব্রিফিংটার সম্পর্কে একটা মন্তব্য করেছে, এবং ক্ষুব্ধ মন্তব্য, এটা ক্ষুব্ধ, সে ক্ষুব্ধ হয়েছে ইন্ডিয়ানদের উপর। কে? প্রথম আলো। খুব ইন্টারেস্টিং ঘটনা এগুলি। ওকে, এখন আমরা আস্তে আস্তে প্রসঙ্গটা ভিতরে ঢুকি। ব্রিফিং প্রসঙ্গটা হলো, আচ্ছা আগে মূল কথাটা একটু বলে দিই, ওই যে বলেন না শেষের কথাটা আগে বলে নাও, সেই অর্থে একটু বলে দিই। ইন্ডিয়ানদের পজিশনের দুটা দিক হয়ে গেছে, না খুব শার্প ডিফারেন্স বলা যাবে না, বা এক কথায় বললে প্রথম আলোর সাথে ইন্ডিয়ান ব্রিফিং এর ফারাকটা কেন হচ্ছে, ইন্ডিয়া কেন একে সমালোচনা করে বসতেছে এই একালে এসে, যখন অলরেডি প্রথম আলো পুড়ে দেওয়া হয়েছে। পুড়ে দেওয়ানে সে একটা এটাকে মব কালচার বলে স্টাবলিশ করে ফেলানোর চেষ্টা করেছে, পারছে কি পারছে না সে তর্ক আলাদা, কিন্তু এতদূর পর্যন্ত করে ফেলছে। কিন্তু তাহলে এখন সে ইন্ডিয়ার হাত থেকে সম্পর্কহীন করতে যাচ্ছে কেন নিজেকে, এটাই ব্যাখ্যা করবো কি করে। ওকে, যেই প্রসঙ্গটা এখন আমি যে কথাটা বলবো, এই কথাটা মাথায় রেখে এই পুরো আমার ব্রিফিংটা, এই রিপোর্টিংটা, আমার ভিডিওটা আপনারা দেখার সময় এই বিষয়টা ব্যাকগ্রাউন্ডে, মাথার ব্যাকগ্রাউন্ডে রাখবেন, তাহলে আপনারা অনেক কিছু সহজে বুঝতে পারবেন। এবার সেই হিন্সটা বলি। অগ্নিহোত্রীর কথা অনেকবার বলেছি আমি। অগ্নিহোত্রী রয়ের স্টেশন চিফ, ডিসাইড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশকে কেন্দ্র করে যে রয়ের স্টেশন চিফ একজন থাকার কথা, অগ্নিহোত্রী হচ্ছে সেই লোক। আমি অনেকবার এর সম্পর্কে বলেছি, কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ বলে, মানে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকে অগ্নিহোত্রী ঢাকায় থাকে না, ইন্ডিয়ায় বসে থেকে সে স্টেশন চিফের কাজ করে, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশে বসে থাকাটা এখন আর সম্ভব না। আর অগ্নিহোত্রী ছবি টবি ছাপা হয়ে গেছে, বিএনপির সাথে মিটিং করতেছে, এগুলা অজস্রবার হোটেলে দেখা হয়েছে, সেই সব ছবি ছাপা হয়ে গেছে, ফলে সে অপরিচিত জায়গায় নাই, পাবলিক হয়ে গেছে বলতে গেলে অগ্নিহোত্রী নিজের পরিচয়। সম্ভবত এসব কেন্দ্র করে সে আর ঢাকায় থাকে না। আমি একটা সময় রহস্য করে থিয়ে দিয়েছি, বলি নাই অগ্নিহোত্রীর কাউন্টার পার্টকে বাংলাদেশে, সে বাংলাদেশের ঠিক কার কার সঙ্গে কথা বলে, স্পেসিফিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা তার কে, এই নামটা আমি বলি নাই, কিন্তু বলেছি যে তাদের কথোপকথনের টেক্সট আমি পড়েছি। আপাতত ততটুকুই রাখলাম। এই অগ্নিহোত্রীর পজিশনটা এবার বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। অগ্নিহোত্রী মনে করে বাংলাদেশের চেঞ্জ পরিস্থিতিতে এখন যাই হোক না কেন, ইলেকশন হোক না হোক, ইউনূস সাহেব কোনো পক্ষে থাকবে না থাকে,
তারেক কোনো পক্ষে থাকুক আর না থাকুক, অগ্নিহোত্রীর পজিশন হচ্ছে যে হাসিনাকে ফেরত আনতে হবে। কথা ক্লিয়ার? অগ্নিহোত্রী চাচ্ছে অন্তত ইলেকশনে পার্টিসিপেট করতে দিতে হবে আওয়ামী লীগকে হাসিনাকে না দিল। এটা হচ্ছে তার বটম লাইন। এটা না হলে সে কোনো ধরনের কারোর সাথে সম্পর্ক আলটিমেটলি করবে না। এটা হচ্ছে তার প্রধান দাবি। কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা সমস্যাটা পরে বলি, ঠিক এইটার এগেনস্টে একবারে স্ট্রেট এটার এগেনস্টের পজিশনটা কার? না, অনেকে ভাবে ওয়াকার, অনেকে ভাবে তারেক, দুটোই ভুল। এর এগেনস্টে সবচেয়ে সবল পজিশন নিয়ে খাড়াইছে হলো ইউনূস সাহেব। এখন থামেন। ইউনূস সাহেবের নাম করার সাথে সাথে বাংলাদেশে এখন খুব অনেক সুশীল গজাইছে। না, সুশীল বললে ভুল হবে, বেসিক্যালি প্রগতিশীল। জানামকরা বাংলাদেশ একদিন পরে ইউনূসের মতন একটা লোককে পাচ্ছে, এইবার ভালো কিছু একটা হয়েই ছাড়বে। আরে লোকটার অনেক ডেপথ, আমেরিকান সঙ্গে লোকের সঙ্গে এত খাতি, বুঝেন না? খুব পাওয়ারফুল। তাদেরকে একটু আগে থামতে বলছি। তারা চাইলে একটু দূরে দাঁড়ায় শোনেন, এটা ভালো আপনাদের জন্য। আপনারা ইউনূসের নাম শুনে চেতে উঠেন না বা জোস পেয়ে যায় না, কারণ আপনার ভুল। অগ্নিহোত্রী যদি এক প্রান্তের হয় অ্যান্টি বাংলাদেশি, তাহলে ইউনূস সাহেবের পজিশনটা এখন আর এক এক্সট্রিমের অ্যান্টি বাংলাদেশি। অবাক লাগবে আপনাদের শুনে, আমার কথা আপনাদের মানার দরকার নেই, শুনে রাখেন আপাতত, তাইলেই হবে। তাহলে ইউনূস সাহেবের লাইনটা কি, যেটা অগ্নিহোত্রীর লাইন না? আওয়ামী লীগ ফেরত আনার প্রসঙ্গ, এটা ইউনূস সাহেবের পজিশন না, এটা হোল বাংলাদেশের পজিশন না যে আওয়ামী লীগকে ইলেকশনে করতে দেওয়া যাবে না। মনে করে দিয়ে আপনাদেরকে, আওয়ামী লীগকে যে ইলেকশন করতে দেওয়া যাবে না, এই পজিশন ঠিক হয় শুরুর দিকে নয়। কখন? যখন হাসিনার কন্টিনিউয়াস ক্যাম্পেইন করে যাচ্ছিল, ভিডিও বাইর করে করে করে, একটা পর্যায়ে গিয়া যখন 32 নম্বর ভাঙে, মনে করে দেখেন আপনারা, প্রথম যখন 32 নম্বর ভাঙে, তারপরে এই ইউনূস সাহেবকে বাধ্য হতে হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশনমূলক ব্যবস্থা নিতে। এইটা আস্তে আস্তে অনেক ধাপে 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 ফাইনালি নানান কথা মারপ্যাচ করতে করতে ফাইনালি উনি সেটেল করেন যে জায়গাটায়, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, দল হিসেবে নিষিদ্ধ না, কিন্তু এই দলটার অ্যাক্টিভিটি নিষিদ্ধ। ফাইনালি এই জায়গায়, এই ভাষ্যে উনি আসেন। সেই থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে। অর্থাৎ উনি যে সহজেই শুরু থেকে এটা করতে চেয়েছেন না, আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে আসা, মানে এটি ছিল ইউনূস সাহেবের পজিশন। প্রমাণগুলো দেখেন আপনি এখনো পর্যন্ত। এই জন্য আপনারা আওয়ামী লীগ আমলে হাসিনার সবচেয়ে ক্লোজ সেক্রেটারি এগুলা দেখেন আপনি, যে লোকটা রিটায়ার করে গেছে ওকে আবার ফেরত ধরে নিয়ে আসছে, আবার তাকে দিয়ে চাঁদা তুলতেছে সেক্রেটারিয়েটে। এই চাঁদার টাকা সেনাবাহিনীর লোকে খাইতেছে, ইউনূস সাহেবের লোকজনরা খাইতেছে। পুরান আমলে হাসিনার চামচা যেসব সচিবরা ছিল, তাদেরকে রিটায়ার করে যাওয়ার পরে তাদেরকে ফেরা আনছে। মোকলেস যে রিটায়ার্ড, এই যে মজুমদার যে এখন খাদ্যমন্ত্রী, এগুলো কে নিয়ে আসছে ফেরত? ইউনূস সাহেব নিয়ে আসছে। সো ইউনূস সাহেবের এগুলাতে কোনো পাঁচ বিচার নাই। ওটা আওয়ামী লীগ করতো কি করতো না, আওয়ামী লীগের আমলের দালাল ছিল কিনা, হাসিনার ডানা বাহাত ছিল কিনা, কিচ্ছু পরোয়া করে না ইউনূস সাহেব। এই হচ্ছে আপনাদের যাদের খুব প্রিয়, সব ইউনূস সাহেব ঠিক করে আলাইবে। ইউনূস সাহেবই পাওয়া গেছে সবচেয়ে একটা করিতকর্মার লোক। এরা বিদেশে বসে বা দেশে বসে দূর থেকে যে প্রগতিশীলতা দিয়ে জিনিস দেখে, প্রথম কথা হলো প্রগতিশীলতার দিন ফুরাইছে, ওটা 80-র দশকের চিন্তা ছিল, ওটা ফালান একটু দয়া করে। এখন বরং কিছু আমি বামপন্থীকে দেখেছি, তারা মনে করে হ্যাঁ ইন্ডিয়ান হেজিমনিটা বাস্তব। তারাই নিজেরা ফেসবুকে এই যে দেখেন এটা ইন্ডিয়ান হেজিমনি। আমার অবাকই লাগে, শুনে মজা লাগে আর কি, যে একদিনে বুঝলা তোমরা। আচ্ছা, গেল সেখানে। তাহলে ইউনূস সাহেবের পজিশনটা কি? ইউনূস সাহেবের পজিশনটা হলো তারেককে ক্ষমতায় বসিয়ে আমি প্রেসিডেন্ট হব, এই ডিলটা আমাকে পাকা করতে হবে। এবং এই ডিলটা করতে গেলে পরে এটা এগেনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ানদের সাথে এটাকে মিশাইতে চাচ্ছে না উনি। ওনার পজিশন হলো আগে তারেকের সাথে আমার রফাটা করে দিয়ে আনি, এরপরে তো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে ইন্ডিয়ার সাথেও একটা এই ব্যাপারে আমাদের জয়েন্ট পজিশনে একটা ডিল যেতেই হবে। এই হলো তারেক ইউনূস সাহেবের পজিশনটা। এইটাই এই অর্থে অগ্নিহোত্রীটার বিরুদ্ধে, অগ্নিহোত্রীটার মতো না। ক্লিয়ার?
তাহলে এই দুটা পজিশনের ঝগড়া চলতেছে। হিন্টস হলো, তাহলে প্রথম আলোর পজিশনটা কার পক্ষে? প্রথম আলো এই প্রথম অগ্নিহোত্রীর হাত ছেড়ে দিয়ে ধুলা জেরে উঠে বসছে। অনেক হয়েছে ইন্ডিয়ান দালালি, টাকা পয়সা দিবে কিনা ওগুলো নিয়ে পরে একটু চিন্তা করব। আপাতত আমাকে যে নয়া লাইন দিতে আছে ইউনূস সাহেব, ওইটার লেজুর ধরে ঝুলবো আমি এখন। সেই জন্য প্রথম আলোর পজিশনটা এরকম। আরো কি ডিটেলে আমরা এখন যাব। তাহলে মূল বিষয়টা হলো এই যে অগ্নিহোত্রী প্রো অ্যান্ড অগ্নিহোত্রী এগেনস্ট। এগেনস্টের নেতৃত্ব দিচ্ছে আসলে ইউনূস সাহেব, কিন্তু এখনো পর্যন্ত তারেকের সাথে ফয়সালাটা হয় নাই, কিন্তু এটা কোন দিকে যাবে জানি না। আনন্দবাজারে যে খবরটা ছাপা হয়েছে এটা একটা অনুমান করে যে আচ্ছা, আবার অগ্নিহোত্রীর পজিশনটাই ওভারঅল মোদি গভর্নমেন্টের পজিশন, এরকম মনে করাটা ভুল হবে। গভর্নমেন্টের পজিশনটা হচ্ছে, মোদী সরকারের পজিশনটা হচ্ছে ওভারঅল অগ্নিহোত্রীটা যেমন কঠোর, আমাকে হাসিনাকেই ফেরত আনতে হবে, শুধু এতটুকু নিয়ে চিন্তা করলে হোল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোদী সরকারটা এতটুকুতে চলে না। ওকে অনেক ফর্মালিটি মূলক অনেক কথাবার্তা বলতে হয়, হ্যাঁ হুঁ করতে হয়, না মানলেও হ্যাঁ হুঁ করতে হয়, পাশ কাটে যেতে হয়। সেই হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা জয়শঙ্করদের পজিশন, মোদির পজিশনটা হলো ওভারঅল। অগ্নিহোত্রী চাইলে স্পেসিফিক যে আমার হাসিনা ফেরত আনার ব্যাপারটা কি হচ্ছে, ওটা দিয়ে আমি ঠিক করবো যে কার সঙ্গে কতটুকু যাব। সেই হিসাবে তার তো অবশ্যই বরাবরের মতন এই অগ্নিহোত্রীরই আরো একটা আছে, আর নামই বলে দিই, তার নাম হলো মাথুর, যে লন্ডনে থাকে। জামাতের শফিক সাহেবও যে এখানে লন্ডনে গিয়ে কথা বলে আসছে, ওর নাম মাথুর। মাথুরের কথা আপনাদেরকে আগেও বলেছি, মাথুর নয়, ডাইরেক্ট রয়ের এমপ্লয়ি আর নয়, এককালে ছিল, এককালে রয়ের লোক ছিল, বাংলাদেশের স্টেশন ছিল, কিন্তু ওখান থেকে রিটায়ার করার পরে সে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছে, মানে সাময়িক স্থায়ী টাইপের। আর সবচেয়ে ভালো সম্পর্ক তার হলো তারেকের সাথে। তাহলে এবার ওই অর্থে তারেকের সাথে, মানে অগ্নিহোত্রীদের সাথে, ইন্ডিয়ানদের সাথে তারেকের কথা আছে, চুক্তি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সবকিছুই আছে। কিন্তু স্পেসিফিক অগ্নিহোত্রীর যে পজিশনটা, আমাকে হাসিনাকে ফেরত আনতেই হবে, এই ব্যাপারটা এখনো পর্যন্ত তারেকের সাথে হাঁ হুঁ হয় নাই। সম্ভবত সে ফেলে রাখছে, ইউনূস সাহেবের সাথে কি হয় দেখে নি, তারপর ওটা আবার ঠিক করবো। এই অবস্থাতে এটাকে জোর দেওয়ার জন্য, ইন্ডিয়ানদের সাথে সম্পর্কটা তারেকের অনেক ঘনিষ্ঠ, এটা প্রকাশ করার জন্য আনন্দবাজার কদিন আগে যে কথাটা ফাঁস করে দিয়েছিল রীতিমতো পত্রিকায় লিখে, যে তারেকের সাথে তাদের রেগুলার কথা হয় তেন অমুক তমুক, সেটা হলো ওটার আলোকে। আশা করি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে বিষয়টা। এখন আমরা প্রথম আলোর পজিশনটা চলে যাই, যেটাতে সে সম্পাদকীয় লিখেছে, সম্পাদকের মধ্যে আসলে কি লিখেছে দেখেন। প্রথম আলো সম্পাদকীয়তে একেবারে অভিযোগ করতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার হাসিনাকে পতনের দুর্ভাগ্যজনকভাবে ভারত সরকার মেনে নিতে পারে নাই। অকল্পনীয় যে প্রথম আলো লিখবে যে বাংলাদেশের গণঅভ্যুত্থানটা, হাসিনার পতনটা ইন্ডিয়ানরা মেনে নিতে পারে নাই, এই বলে অভিযোগ করবে, এটা আমাদের কাছে অকল্পনীয়। কিন্তু এইটাই তার প্রথম বাক্য সম্পাদকীয়ের মধ্যে। মনে রাখবেন এটা সম্পাদকীয়, কিন্তু এই জন্য কথা বলার ঢং কেমন দেখবেন, আমরা মনে করি না এরকম, এই আমরাটা মানে হলো আমরা সম্পাদকীয়, আমরা হল প্রথম আলোর পজিশন। এটা বাংলাদেশের জনগণের কাছে, তারপরে লিখতেছে, বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে ভারতের সমর্থনের কারণেই আওয়ামী লীগ সরকার এই দেশে দীর্ঘদিন স্বৈর শাসন জারি রাখতে পারছিল। 16 বছরের অভিযোগ, চিন্তা করেন। ইন্ডিয়ার সমর্থনের জন্য হাসিনা টিকে ছিল 16 বছরে। এই প্রথম আলো জাস্ট উল্টাকে আচরণ করছে, এখন পুরা ঝেড়ে ফেলে দিয়ে বলতেছে হাসিনার দায় আমি নিব না, ইন্ডিয়ান দায় আমি নিব না। মজা না, হেভি মজার। কিন্তু সে অভিযোগ করতেছে 16 বছর ধরে হাসিনা টিকে ছিল ইন্ডিয়ানদের কারণে। ভাই এমন অ্যান্টি ইন্ডিয়ান বাংলাদেশে বহু মানুষই না। প্রথম আলো আজকে এই জীবনের শেষ বেলায় মরতে মরতে পারছে, এই যে আগুন লাগায় পুড়াই দিছিল মানুষে, এই অবস্থা এখন তার হুঁশ হয়েছে, সে কমপ্লিটলি ঝেড়ে ঝুড়ে এখন দায় দায়িত্ব নিতে যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা বাংলাদেশের জনগণের। আচ্ছা, তারা শেখ হাসিনার সব অপকর্ম এবং ভোটারবিহীন ও একতরফা নির্বাচনের বৈধতা দিছিল। এইরকম বাক্য হাসিনা প্রথম আলোর কাছ থেকে কখনো শুনে নাই, আশাও করে নাই, এত ওপেন খোলাখুলি বলে নাই।
কায়দা করে বলছে অথবা নিন্দা করছে ভোটের এরকম হওয়া, কিন্তু একেবারে দায় দিয়া হাসিনাকে, ইন্ডিয়াকে দায় দিয়ে বলতেছে তোমারাই বৈধতা দিচ্ছিল হাসিনা, এরকম ভাবে কখনো বলে নাই। বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাশী জনগণ 2024 সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই স্বৈর শাসকের অবসান ঘটায়। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারত কার্যত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওরে বাবা রে বাবা, এই এত বাংলাদেশ প্রিয় প্রথম আলোর জীবন চিন্তা করতে পারি নাই। অভিযুক্ত করছে দেখেন ইন্ডিয়াকে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারত দাঁড়িয়ে পুরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইন্ডিয়া। এ আমরা কল্পনা করতে চাই, জানি না। আর একটু মনে করে দিই, এই যে মোদী যখন প্রথম ইউনূস সাহেব ক্ষমতা নিল, এই যে বলা শুরু করলো চারিদিকে হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তখন এই প্রথম আলোই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার স্টেটমেন্ট সবচেয়ে বড় করে দেখায় নাই, ছাপে নাই। কোথায় কত হিন্দু মসজিদ তার তালিকা দেয় নাই। রানা দাশগুপ্তদের এই বকওয়াজ, এই চাপাবাজির পক্ষে রিপোর্টিং করে নাই। এখন কোথায় গেল? হ্যাঁ, এখন ধুলাঝারে উঠে দাঁড়াতে চাইলে হবে? যাই হোক, বুঝছি আর কি, আপনি এখন উঠে দাঁড়াতে চাচ্ছেন, ইন্ডিয়ানদের দায়, হাসিনার দায় নিতে চাচ্ছেন না। ওকে, আর একটু আগাই। সবচেয়ে বড় কথা, ভারতে আশ্রয় নিয়ে পদচ্যুত শাসক ও বর্তমানে মানবাধিকার বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা নানা উস্কানিমূলক কথাবার্তা ও কার্যক্রম চালিয়ে গেলেও ভারত সরকার তার নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। সাংঘাতিক অভিযোগ। এই প্রথম হাসিনাকে এইভাবে প্রথম আলো এবং ইন্ডিয়াকে প্রথম আলো অভিযুক্ত করতেছে যে হাসিনা ইন্ডিয়াতে বসে এই তোমরা ওকে জায়গা দিচ্ছ, প্রশ্রয় দিয়ে ওকে উস্কানি দিচ্ছ যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়। এটা আমি স্বপ্ন ভাবতে পারি না যে ইন্ডিয়ার এই ভাষায় ইন্ডিয়াকে গালি দিবে। আওয়ামী লীগ সরকার নানা পর্যায়ের লোকজন, শুধু হাসিনার নামে অভিযোগ করেছে তা নয়, পরেরটা শুনেন। নানা পর্যায়ের লোকজন ও সহস্রাধিক নেতাকর্মী যারা ক্ষমতায় থাকার সময় হত্যা, গুম, খুন, দুর্নীতির মতো অপকর্মে জড়িত, তারাও ভারতে আশ্রয় নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। মানে পুরা এডিটোরিয়ালটা হচ্ছে ইন্ডিয়াকে অভিযুক্ত করা, প্রত্যেকটা প্যারায় একটা করে অভিযোগ আছে ইন্ডিয়ার বিরুদ্ধে। বলতে চাচ্ছে হাসিনা সাথে করেছে, 1000-এর উপরে নেতা কর্মী নিয়ে গেছে, সব তো চোর, টাকা ভর্তি নিয়ে গেছে, পকেট ভর্তি করে, এবং তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তৎপরতা করতেছে ওখানে, এবং তাদেরকে এই তৎপরতা করতে দিচ্ছে ইন্ডিয়া। খুব স্পেসিফিক অভিযোগ। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এটা মনে হয়, এই পরের বাক্যটা দেখেন, খুব সিরিয়াস। বাংলাদেশের জনগণের কাছে এটা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যে ভারতের ভূখণ্ড বাংলাদেশ বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে। কি করবো, হাসবো না কাঁদবো? ভারতের কূটনীতিক নীতি নির্ধারকেরা যে বিষয়গুলো জানেন না, এই বিষয়গুলো যে জানেন না এমন না, আরো কড়া অভিযোগ। মানে তার কূটনীতিকরা এই বিষয়টা জানে, জেনে চুপ করে আছে যে ইন্ডিয়া বাংলাদেশ বিরোধী কাজ করতেছে, বাংলাদেশের খুনিকে তার দেশে আশ্রয় দিচ্ছে, বাংলাদেশের যে কোর্টের দ্বারা ফাঁসির আসামি সেই লোককে ওরা আশ্রয় দিচ্ছে, এবং উল্টা বাংলাদেশ বিরোধী তৎপরতা করার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছে। এরপরের বাক্যটা বলবো, এটা তো আমার একেবারে পড়ার জুড়ে গেছে। বাক্যটা শোনেন আগে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, প্রথম আলো লিখতেছে, আমরা দেখেছি মানে প্রথম আলোর সম্পাদকীয় দেখেছে, সম্পাদক সহ বাকি লোকেরা দেখেছে। কি দেখেছে? ভারতের উগ্র হিন্দুত্ববাদী, এখন আমি কি করব? প্রথম আলো বলতেছে হিন্দুত্ববাদী বলে কেউ আছে? ভাই, এই শব্দটা তো আমার আবিষ্কার। প্রথম আলো কোনদিন হিন্দুত্ববাদী বলে ইন্ডিয়ার কাউকে গালি দিচ্ছে আমার তো জানা ছিল না। দেখেন বাক্যটা পড়ি আবার। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলা তাদের বাংলাদেশ বিরোধী তৎপরতা জোরদার করেছে।
প্রথম আলো যে হিন্দুত্ববাদী শব্দটাকে ব্যবহার করে ইন্ডিয়ায় মোদির দলের অঙ্গ সংগঠনগুলোকে অভিযুক্ত করবে, এ আমার চিন্তার বাইরে ছিল। তার থেকে আরো বেশি চিন্তার বাইরে ছিল প্রথম আলোর ভাষাটা হচ্ছে অসাম্প্রদায়িক। প্রথম আলোর ভাষাটা তো ছিল সেকুলার। সে হিন্দুত্ববাদ শব্দটা, হিন্দুত্ববাদ আমার চালু করা 2014 সালে হিন্দুত্ববাদ শব্দটা প্রথম আলো ইউজ করে ইন্ডিয়ার সংগঠনগুলোকে গালি দিতেছে। আমি স্বপ্নেও তাদের নেই, যার পর নাই খুশি হয়েছে। আজিব। প্রথম আলো খবর জানাচ্ছে, প্রথম আলোর খবর ওরা নিজেরাই লিখতেছে, কিন্তু সম্পাদকে লিখতেছে প্রথম আলোর খবর জানাচ্ছে, মানে আমাদের খবর জানাচ্ছে গত মঙ্গলবার দিল্লি, কলকাতা, মুম্বাইয়ে বাংলাদেশের মিশন অভিমুখে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। প্রথম আলো লিখতেছে এর আগে গত সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালিয়েছে এই উগ্রপন্থীরা। প্রথম আলো অভিযোগ করতেছে যে ইন্ডিয়ায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী আছে। গত শনিবার রাতে দিল্লিতে সুরক্ষিত কূটনৈতিক এলাকায় ঢুকে উগ্রপন্থীরা বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তাকে হুমকি ফেলেছে। প্রতি পরতে পরতে অভিযোগ বাংলাদেশ হাই কমিশনে কেন আক্রমণ করা হয়েছে। একটা রিপোর্টিং হলো এক জিনিস, আর সম্পাদকীয় লিখে এই অভিযোগ করা এটা আরেক জিনিস। সাংঘাতিক এবং মারাত্মক এটা। এই ধরনের সহিংস বিক্ষোভের কারণে, এই যে দেখেন শব্দটা খেয়াল রাখেন, সহিংস বিক্ষোভ। এই সহিংস বিক্ষোভ কিন্তু গত কয়েকদিন ধরে ইন্ডিয়ানদের মিডিয়া, ইন্ডিয়ানদের ব্যক্তি সবার, ইভেন গতকালকে দেখেছি আমরা বিবিসির যে রিপোর্ট, সেখানেও হেডলাইনই হলো সহিংস বিক্ষোভ। সহিংস বিক্ষোভ মানে এই যে আমরা বাংলাদেশে প্রথম দল জ্বালা দিচ্ছি, এটা হলো সহিংস বিক্ষোভ। ফ্যাক্টস হচ্ছে একটা লোক কোনো আহত হয় নাই। আগুন দিচ্ছে এটা ঠিকই, মেটেরিয়াল পুড়ে গেছে, কিন্তু কোনো মানুষ আহত হয় নাই, নিহত তো দূরের কথা। তারপরও বাংলা বিবিসি এই ঘটনাটাকে সহিংস বিক্ষোভ বলেছে। আর সেই সহিংস বিক্ষোভ কারণ প্রথম আলো ইউজ করতেছে ইন্ডিয়ানদের বিরুদ্ধে। হচ্ছে তাৎপর্য, তামসা। সহিংস বিক্ষোভের কারণে বাংলাদেশকে দিল্লি, আগরতলা, মুম্বাইয়ের ভিসা কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। আপনাদের কারো আগে দিই, বাংলাদেশ অলরেডি সিদ্ধান্তই নিচ্ছে কোনো ইন্ডিয়ানকে ভিসাই দেবে না। ফলে তারা হামলা করতেছে, ভালো কথা। আমরা অ্যাজ এ রিয়াকশন, প্রতিক্রিয়া হিসাবে কোনো ইন্ডিয়ানকে আর ভিসাই দিব না। এই জন্য সব ভিসা অফিস, ইন্ডিয়াতে থাকা সব ভিসা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের এসব ধারাবাহিক কর্মকাণ্ডে বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে তরুণ এইটা হলো খুব মারাত্মক, কিন্তু ইন্ডিয়ানদের এই কর্মকাণ্ড দেখে বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর ক্ষোভ বাড়ছে, যার প্রভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা ও সহিংসতা বাড়তেছে। ও ভাই প্রথম আলো, তাহলে তো আপনাদের প্রথম আলো আমরা পুরাই দিয়ে তো খারাপ করি না, কি বলেন, তাই না? হ্যাঁ, ইন্ডিয়াদের জন্য তো আপনাদের উপর আমার ক্ষোভ বাড়ছে, এবং আপনাদের উপরে ক্ষোভের কারণে আমরা প্রত্যেকে জ্বালাই দিছি আমরা, ঠিক না? তাহলে তো আপনি এটাকে ঠিকই বলতেছেন, হ্যাঁ, প্রশংসা করতেছেন তো নাকি? ও ভাই একটু চিন্তা করে বলেন, আপনি ঠিক বলছেন তো? আমি তো আপনার কথা প্রেক্ষিতেই বলতেছি। তাহলে আমরা তো ঠিক কাজই করছি। ইন্ডিয়ানদের ধারাবাহিক কর্মকাণ্ডের কারণে আমরা ক্ষুব্ধ হয়েছি, আমাদের তরুণ জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হয়ে তো আমাদের এখানে সহিংসতা, উত্তেজনা বাড়ছে। সম্প্রতি এই দেখেন আরো আছে, সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামিরা ভারতে পালিয়ে যান বলে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছে। কাজে প্রথম আলো পুরায় আমরা খারাপ কিছু করি নাই, এটা প্রথম আলোয় ইনডাইরেক্টলি বলতেছে। খুনিদের ভারতে আশ্রয় পাওয়ার বিষয়টি বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। সো আমাদের ক্ষুব্ধ হওয়া জায়েজ, এবং আমাদের ক্ষুব্ধ হয়ে প্রথম আলো ডেইলি স্টার সহ আরো কিছু পুড়ে দেওয়াটাও জায়েজ। ইনডাইরেক্টলি প্রথম আলোর অভিযোগটা এতদূর পর্যন্ত গেছে, ভালো। আরো আছে, এটা হলো 5 নম্বর অভিযোগ। ময়মনসিংহের যে পোশাক শ্রমিক ছিল
দীপুচন্দ্র দাস তার মর্মান্তিক দুঃখজনক হত্যাকাণ্ডকে ভারতের উগ্র ডানপন্থীরা নিজেদের রাজনৈতিক স্বার্থে সেখানকার জনরস উস্কাতে ব্যবহার করছে। তারা মিছিল করছে বিশ্ব হিন্দু পরিষদ আর এই বজরং দল মিলে যে বাংলাদেশে হিন্দু মূল্য কেন, বাংলাদেশে কোনো হিন্দু মরতে পারবে না। তারা ইন্ডিয়াতে বৈশা মুসলমান জব দিবে, মুসলমানের বাড়ি বুলডোজার দিয়ে ম্যাশ করে দিবে। তারা খ্রিস্টানদের বড়দিনে 60টা জায়গায় হামলা করছে। এগুলো সব চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে কেন একটা হিন্দু বলল, বা সারা দুনিয়ার হিন্দুদের ত্রাতা তারা, ফলে সেইটা দেখার দায়িত্ব হলো তাদের। সো বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে জবাবদি করতে হবে প্রত্যেকটা হিন্দু মারার জন্য, প্রত্যেকটা হিন্দু আহত নিহত হইলে তার যে কোনো ধরনের নিরাপত্তা বিষয়ক সমস্যা হলে ইন্ডিয়ার কাছে আমাদেরকে জবাবদি করতে হবে। কিন্তু ইন্ডিয়া যদি কোনো মুসলমান মারা যায় তাহলে কি বাংলাদেশের কাছে জবাবদি করতে হবে? না না, মুসলমান তো হাতের ময়লা, ডাস্টবিনে ফেলাই দেব। তাইলে কি হচ্ছে, তারা বাংলাদেশে একটা হিন্দু পোশাক শ্রমিক কি জন্য মরছে? এটা মালিক শ্রমিকের দ্বন্দ্ব। মূলত মালিক শ্রমিকের দ্বন্দ্ব কোনো হিন্দু মরতে পারবে না। এই হচ্ছে ইন্ডিয়ানদের মানে মোদীর সরকারের, মোদীর দলের সিদ্ধান্ত। আমরা মনে করি বাংলাদেশ ভারতের সম্পর্কের স্থিতিশীলতায় দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থেই জরুরি। এবার কনক্লুশনটা হচ্ছে আর কি, সেজন্য ভারতকে বাংলাদেশের বাস্তবতা ও রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় নিতে হবে। 6 নম্বর, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচন কেমন ও কি হবে, কিভাবে করতে হবে সে ব্যাপারে নাক গলানো, প্রভাব বিস্তারের চেষ্টা বা এদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার পুরানা মানসিকতা থেকে ইন্ডিয়াকে সরে আসতে হবে। প্রথম আলো জিন্দাবাদ, বিপ্লবী প্রথম আলো, থ্যাংক ইউ। কইতেছে কি দেখেন, আপনি 10 বার যদি শাহবাগে বৈশাখ 10 দিন মিছিল করেন, এই কথা বলতে পারবেন না। প্রথম হলো একদিনে একটা সম্পাদকীয় লিখে দিয়া যা বলা বলে লাইছে, বুঝতেছেন? তোমরা ইন্ডিয়া বাংলাদেশে নাক গলাবা না, হাসিনার মতন আরেকজনকে বসানোর চেষ্টা করবো না, নয়া হাসিনা কেউ যেন না বসতে আরে, তারিখ কি নয়া হাসিনা হবে? এটা একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা আপাতত ধরে রাখেন। কত কড়া কথা বলছে দেখছেন? বাংলাদেশে নয়া হাসিনা বললে কাউকে বসতে দেওয়া যাবে না, এটা হলো প্রথম আলো সম্পাদকীয় দাবি। 7 নম্বর, এটা শেষ। আমরা আশা করি, প্রথম আলো আশা করে, ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক নীতি নির্ধারকেরা বাংলাদেশের মানুষের ক্ষোভ, উদ্বেগ ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। সাবধান, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণই পারে কূটনৈতিক উত্তেজনা প্রশমন করতে। ইন্ডিয়া ভালো হয়ে যাও। এই পুরো সম্পাদকীয়টা হেডলাইন কি ছিল আরেকবার মনে করে দিই আপনাদেরকে। হেডলাইন ছিল যে ইন্ডিয়াকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রথম আলো গত 15-20 বছর এই ধরনের ভাষায় কোনো কথা লিখছে কিনা আমার সন্দেহ আছে। ইন্ডিয়াকে দায়িত্বশীল হতে হবে, তার মানে হলো যে ইন্ডিয়া দায়িত্বশীল ছিল না, দায়িত্ববান নয়। তার হিস্ট্রি অনুযায়ী সে যে পুরো ঘটনাটা বলছে, এটা হচ্ছে কত 70 বছরের কাহিনী। তাহলে 70 বছরের যে দায়িত্ব জ্ঞানহীন ইন্ডিয়া, এইটা দাবি করতেছে প্রথম আলো। এর চেয়ে বড় কিছু হতে পারে? কিন্তু কেন এরকম? তাহলে ছোট করে বলছি এখন। এর মূল কারণ হলো এই ভাষ্যটা হলো, প্রথম আলোর ভাষ্যটা হলো ইউনূস সাহেবের ভাষ্য। এটা সত্য কিনা এটা আপনার মিলাই দেখবেন। সে এখন ইউনূস সাহেবের ভাষ্য নিয়ে খাড়াইছে, পরে ঠিক করবে ইন্ডিয়ান ভাষ্যটা সে নিবে কি নিবে না, কিভাবে নিবে। ইন্ডিয়ান ইন্টারেস্টটাও তো তাকে বইতে হবে, কারণ ট্যাব পয়সা তো ইউনূস সাহেব এত দিতে পারবে না। 2-4 লাখ টাকা 1 কোটি দিল, ডেলি 1 কোটি টাকা খরচ হতো তার পত্রিকা বাইর করতে। এই টাকা পয়সা তো ইন্ডিয়ানরাই দেয়, বলে প্রথম আলো এর চেয়ে বেশি যাইতে পারবে না একটা লেভেলের পরে। তবে আপাতত গায়ে ধুলা ঝাড়ার জন্য, পাবলিকের সামনে নিজে খুব বালা এটা দেখানোর জন্য, আমি বালায় গেছি এটা বলার জন্য সেই কথাগুলো বলতেছে।
এদিক থেকে দেখাটাই বোধহয় ঠিক হবে। আচ্ছা, এরপরে এখন একটা সেকেন্ড পর্ব আছে, কিন্তু এরপরে সেকেন্ড পর্বে চলে যাব, আরেকটা প্রসঙ্গ আছে, মানে এই একই ইস্যুতে আরেকটা দিক থেকে দেখবো আমি, সেই প্রসঙ্গে যাব। তার আগে এই প্রথম পর্বটা এখানে শেষ করলাম। থ্যাংক